আগ্রাসনের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ সংগঠন, নেতাকর্মীদের ঢল। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে বললেন টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক। এবং মিয়ানমারের মংডু শহরে দখল নিল আরাকান আর্মি। নাফ নদীতে নৌযান চলাচল নিষেধাজ্ঞা, বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। তার আগে নয়াপল্টনে জড়ো হন সংগঠন ৩টির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও বিএনপির দলীয় পতাকা। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিশান বলেন, নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়েছে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ার বিরুদ্ধে এই লং মার্চ। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন ৩টি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লং মার্চ। তার দেশ রক্ষার জন্য আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। তার মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশ রক্ষায় এগিয়ে যাচ্ছে। লং মার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবে। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামাত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। দর্শক, নরসিংদী থেকে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের লং মার্চের খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় এইচ সরকার। দেখতে পাচ্ছেন যে লং মার্চে যে গাড়ি বহর রয়েছে, আমার পাশ দিয়ে ঠিক গাড়ি বহর করে যাচ্ছে। এই লং মার্চকে কেন্দ্র করে নরসিংদীর 6টি পয়েন্টে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন রকম প্রস্তুতি দিয়ে রেখেছে। এই লং মার্চে আসলে যে ভারতের অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের ভাঙচুর, বাংলাদেশের পতাকাকে অবমাননা সহ প্রায় 15 বছর ভারতের মাধ্যমে বাংলাদেশকে যে নিপীড়ন করা হয়েছে, সে প্রতিবাদে যে লং মার্চ কর্মসূচি পালিত হচ্ছে, সেটা আসলে নরসিংদীতে বহর যাচ্ছে। আমি তো দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে খন্ড খন্ড করে কিছু গাড়ি বহর এই যে লং মার্চের লেখা ব্ল্যাকবোর্ড সহকারে এটার মধ্যে গাড়িগুলি যাচ্ছে। এই যে সারিবদ্ধভাবে এই যে গাড়িগুলি যাচ্ছে, আবার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাড়ির মধ্যে বিভিন্ন রকম নেতাকর্মীরা রয়েছে এবং এই জায়গায় যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা এই লং মার্চের মধ্যে তাদেরকে লং মার্চে অংশগ্রহণ করছে। লং মার্চকে সফল করার জন্য স্থানীয় বিএনপি যারা শীর্ষস্থান নেতা, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা এখান থেকে তারা এই লং মার্চে অংশগ্রহণ করবে। খুব সকাল থেকেই শীত উপেক্ষা করেই স্থানীয় নেতাকর্মীরা এই লং মার্চে অংশগ্রহণ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে এই লং মার্চ এই কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীতে আসলে বিএনপি নেতাকর্মীরা অনেকটাই উৎসব আমেজ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ি বহরগুলি দিয়ে মূলত লং মার্চের যাত্রা শুরু হয়েছে। নরসিংদী থেকে লং মার্চ নিয়ে আমার কাছে এতটুকুই ছিল। আওয়ামী লীগ আমলের 8 সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ, সেনা কর্মকর্তা ও সচিবকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর কাফরুল, যাত্রাবাড়ি, মতিঝিল, নিউ মার্কেট, বনানী থানার পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কর্নেল ফারুক খান, শমশের মুবিন চৌধুরী ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ঘটনায় জোরদার করা হয়েছে সীমান্তের টহল কার্যক্রম। এ অবস্থায় বুধবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৮ ডিসেম্বর সকালে আরাকান রাজ্যের মংডু অঞ্চলের সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। গত কয়েক মাস ধরেই আরাকান আর্মির সাথে মায়ানমার জান্তা সরকারের এখানে আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে সংঘর্ষ হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে আরাকান আর্মি ইতিমধ্যে তাদের পুরো মায়ানমার বর্ডার, আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। আর আমাদের যে মাঝিরা রয়েছে এবং যা পণ্য পরিবহনকারী সকল পরিবহনকে আমরা জানিয়ে দিয়েছি যে ওই জায়গাটি আমাদের ঝুঁকিপূর্ণ এবং গত ৮ তারিখ থেকে অর্থাৎ গতকাল বিকাল ৩:৩০ পর থেকে ওই জায়গা দিয়ে আর কোনো যেন পরিবহন না হয় সেই ব্যাপারে আমরা আর কোনো পারমিশন দিব না এবং না যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করি। দর্শক, এই বিষয়ে আরো খবর জানতে টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন রাজ। নাসির, আমাদেরকে জানান যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এলাকার সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? জি মুকুট, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবস্থান করছিলাম বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজারের যে টেকনাফের নাফ। দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সংযোগ স্থাপন করতে পারলে আবার তার কাছে ফিরে যাব। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় জবুথবু অবস্থায় পড়েছে স্থানীয়রা। সারাদিন শ্বেত শুভ্র কুয়াশার সাথে সূর্যের লুকোচুরি খেলায় শেষ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এদিকে এমন তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজনের সাথে হতদরিদ্র ও ছিন্নমূল লোকজন। জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টায় সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 1 কিলোমিটার। ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। ঘন কুয়াশার সঙ্গে বইছে হালকা শীতল বাতাস। বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। নোয়াখালীতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার। এতে দুর্ভোগের শিকার হয় হাজার হাজার মানুষ। তাই দুর্ভোগ লাঘবে স্টেপ ফর ভিলেজ চেঞ্জ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে অবৈধভাবে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে পরিবর্তন টিম নামের একটি সংগঠন সহ এলাকাবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোয়াখালীর প্রতিনিধি মানিক ভূঁইয়ার পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বন্যার ভয়াবহ এই চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলায়। এখানে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় বন্যাসহ স্থায়ী জলাবদ্ধতা। জেলার নোয়াখালীর অধিকাংশ খাল অবৈধভাবে দখলের কারণে সৃষ্টি হয়েছে এই দুর্ভোগ। ২০ সালের পর থেকে রাস্তা যে খালগুলা ছিল এই খালগুলা বিভিন্ন বেদখল হয়ে গেছে। বন্যায় প্রতিটি বাড়ি ভেসে গেছে পানি। এই বাঁধ
এবং অবৈধ দখল ভরাটের কারণে বন্যার ফলে আমরা অতিষ্ঠ। খালের ওপর তোলা হয়েছে বাড়িঘর, দোকানপাট। খাল বন্ধ করে তৈরি করা হয়েছে সড়ক। ফলে পানির প্রবাহের স্বাভাবিক পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই এই অঞ্চলে দেখা দেয় বন্যাসহ স্থায়ী জলাবদ্ধতা। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৭ থেকে ৮ উপজেলায় একই চিত্র। জনদুর্ভোগ লাঘবে অবৈধভাবে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা পরিবর্তন টিম চাচ্ছি যে ওনারা এই জায়গাগুলো দখলমুক্ত করুক এবং কি আমাদের ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন ওনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। উপজেলা ইউনো এবং নোয়াখালী ডিসি মহোদয়ের কাছে আমার আবেদন এই পরিবর্তন টিমকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই জলাবদ্ধতা নিরসনের জন্য নোয়াখালী জেলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ নোয়াখালী জেলা প্রশাসন সবাই নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের অংশগ্রহণে আমরা কাজ করছি এবং অন্যান্য দপ্তরসমূহ আশা করছি তারা তাদের জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে। জনদুর্ভোগ লাঘবে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে চোরের উপদ্রব। ফলে সাধারণ মানুষ আতঙ্কের রাত কাটাচ্ছেন। শুধু রাতেই নয়, দিনেও চুরি হচ্ছে নিয়মিত। কোনো কিছুতেই রেহাই মিলছে না চুরি থেকে। বাস, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগের তারও চুরি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খালেদ হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানছেন সঞ্জিতা হক। উত্তরের জেলা গাইবান্ধায় হঠাৎই বেড়ে গেছে চুরি ছিনতাই। গেল ৬ নভেম্বর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চুরি হয় একটি বাস। এরপর একটি অ্যাম্বুলেন্সও চুরি হয় এলপিজি পাম্প থেকে। এছাড়া নিয়মিতই বিভিন্ন দোকান ও বাসাবাড়ি থেকে চুরি হচ্ছে। এমনকি বিদ্যুতের পোল থেকে বৈদ্যুতিক সংযোগের তারের মতো বিপজ্জনক চুরি হচ্ছে হরহামেশাই। এমন অবস্থায় চোর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। আমি দোকান খুলে ওই পাশে গেছিলাম একটা কাজে, ঘরটা খুলে দেওয়ার জন্য এই ২ থেকে ২.৫ মিনিট এর মধ্যে ঘুরে আসে দেখি আমার গ্যাসের সিলিন্ডারের বোতলটা নাই। ফজর নামাজের সময় যা দেখি নামাজ পড়ার জন্য উঠছে, তারপর যা দেখে যে কারেন্টটা নাই, আমাদের দোকানের লাইন এটা। আমার গেটে তালা দেওয়া ছিল না, ওরা ঢুকে মানে পাইপ কাটে তার কাটে মোটর নিয়ে চলে গেছে। শোরুমের চাল মানে ছিদ্র করে ভেতরে ঢুকে ২-২.৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। জেলা প্রশাসক, এসপি স্যার আমাদের গাইবান্ধার যেহেতু তারা এখন পুরো দায়িত্ব পালন করছেন, তো এই বিষয়গুলো দেখা ওনাদের প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে অপরাধ প্রবণতা আরও বাড়ার শঙ্কা সুধী সমাজের। এদিকে চুরি ও ছিনতাই রোধে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ এই বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে তারা তাদের দায়িত্ব পালন করছে না, এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে দেশের জন্য সামনে এই চুরি থেকে ডাকাতি হবে, ছিনতাই হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হবে যদি পুলিশ প্রশাসন এবং যারা দায়িত্বে আছে তারা যদি ভূমিকা না নেয়। বিভিন্ন শ্রেণীর চোরকে অ্যারেস্ট করে আমরা আদালতে সুপর্দ করছি। তাছাড়া আমরা এসপি স্যারের নির্দেশ মোতাবেক টহল বৃদ্ধি করছি। সন্ধ্যাকালীন একটা পেট্রোল পার্টি বের করতেছি চুরি রোধ এবং মাদক রোধ করার। নাগরিকদের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। আল বশির জালানির নেতৃত্বে হায়াত তাহরির আল শাম দ্বারা প্রতিষ্ঠিত ইদলিব ভিত্তিক সিরিয়ান স্যালভেশন সরকারের প্রধান। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন নিয়ে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাশার আল আসাদের শাসন পতনের পর বিরোধী গোষ্ঠীগুলি একটি নতুন সরকার গঠনে দ্রুত কাজ করছে।
সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিরোধী দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন। 2024 সালের জানুয়ারিতে ইদলিব ভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল বশির। তার মেয়াদে গভর্নেন্সের প্রসার, রিয়েল এস্টেট ফি হ্রাস এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়। দেশে কৃষি খাতকে গুরুত্ব না দিলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গতকাল ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানসম্মত কৃষিপণ্য ও সমন্বিত কৃষি ব্যবস্থা ও এই খাতে রপ্তানি সমস্যাগুলোকে নজর দিয়ে বিশেষজ্ঞদের কাজ করার আহ্বান জানানো হয়। পরে কৃষি খাত নিয়ে রিপোর্ট করায় শ্রেষ্ঠ 6 সাংবাদিককে বেস্ট রিপোর্ট পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগ্রাসনের প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3টি সংগঠন, নেতাকর্মীদের ঢল। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে বললেন টবি ক্যাটম্যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠক। এবং মিয়ানমারের মংডু শহরের দখল নিল আরাকান আর্মি। নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।